দেখেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3 আমরা ফার্স্ট লেকচারটা শেষ করছি। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 3 মূলত আমি যেটা বলছি যে এখানে ওয়াশিংটা আছে। গার্মেন্টস ওয়াশিংটা কি, আমাদের যখন গার্মেন্টসটা যখন তৈরি হয়ে যায় তখন আমরা গার্মেন্টসটাকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিই। যেমন ফর এক্সাম্পল বিশেষ করে ডেনিম যে আমরা পেন্টগুলো ইউজ করি অথবা ডেনিমের যে আমরা গার্মেন্টসগুলো ইউজ করি, সেটা হোক টপস বটমস অর্থাৎ প্যান্ট হোক জ্যাকেট হোক, ডেনিমের কিন্তু শার্টও পাওয়া যায়। সো যেটাই হোক আমরা স্পেশাল কিছু ইফেক্ট দেখতে পাই। আপনারা যে পেন্টগুলো পরবেন এই পেন্টগুলোতে দেখবেন যে কিছুটা সাদা সাদা ভাব দেখা যায় না, এটা কিন্তু প্রথমে কালার করা হয়েছে। ব্লু পেন্টগুলো যেগুলো হচ্ছে ইন্ডিগো ব্লু, ওই যে ওনারা পরে আছে সবাই ম্যাক্সিমাম পরে আছে, তো এগুলা তো প্রথমে ব্লু কালারই করা হয়েছে। ব্লু কালারে করে একদম মানে আমরা যেভাবে শেড মানে আমরা একটা যখন সলিড যেমন কাপড় কিনি ওইরকমই কিন্তু কালার করা হয়েছে। দেন এটা বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া হয়েছে। এই ইফেক্টগুলা মূলত আমি বলছিলাম দুই ভাবে দেওয়া যায়, একটা ড্রাই ওয়াশ মানে এটা মূলত ওয়াশিং ওয়াশ, আর হচ্ছে ওয়েট ওয়াশ। কিন্তু আধুনিক কিছু আসছে, আধুনিক কিছু প্রসেস আসছে যেগুলো ওদের ইফেক্টগুলো কম সময় দেওয়া যায়, সেটা লেজার দিয়ে দেওয়া হয়। আমি বলছিলাম তো আমরা ড্রাই ওয়াশ ওয়েট ওয়াশ সম্পর্কে বেসিক ধারণাগুলো দেখছি এবং আমি ইন্ট্রোডাক্টরি মূলক ক্লাস আমি নিয়েছি অলরেডি। আমাদের একটা লেকচার শেষ হয়ে গেছে। আর আমি বলছিলাম যে মিটের আগে আমরা ওয়েট ওয়াশটা দেখব। ওয়েট ওয়াশ আমরা কেন বলতেছি, কারণ এখানে পানি ইউজ করা হয়। ড্রাই ওয়াশে পানি ইউজ করা হয় না, লিস্ট অ্যামাউন্ট অফ পানি ইউজ করা হয়। এরকম কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসতে পারে যে আসলে ড্রাই ওয়াশকে ড্রাই ওয়াশ কেন বলা হচ্ছে, ওয়েট ওয়াশকে ওয়েট ওয়াশ কেন বলা হচ্ছে। তখন কিন্তু বেসিক থেকে লিখতে হবে, এটা কিন্তু শিখে পাবেন। ঠিক আছে, ড্রাই ওয়াশে মানে লিস্ট পরিমাণ পানি ব্যবহার করা হয়। লিস্ট পরিমাণ বলতে আমি বুঝাইছি খুবই অল্প পরিমাণে আপনার পানি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন পিপি স্প্রেতে একটু কিছু পরিমাণ পানি ইউজ করা হয়, অথবা আপনি যখন রেজিন অ্যাপ্লাই করেন 3D ইফেক্ট নিয়ে আসার জন্য কোন কোন পেইন্টে দেখবেন এরকম একটা ইফেক্ট আছে, মানে এই জায়গাটাতে ভাঁজ করা হ্যাঁ মনে হয় যে ভাঁজ করা। সো এটা কিন্তু রেজিন দিয়ে এটাকে এইভাবে প্রেস করে ছেড়ে দেয়, তখন এটা পার্মানেন্ট হয়ে যায়। এটা ওয়ান কাইন্ড অফ ইফেক্ট। ওটা কিন্তু 3D মানে রেজিন অ্যাপ্লাই করা হয়। যখন আপনি রেজিনটা প্রিপেয়ার করতেছেন তখন তো আপনার কিছু পরিমাণে পানি লাগতেছে। সো এই জিনিসগুলোকে মানে খুব কম পানি ব্যবহার করা হয়। যেগুলো ওয়েট প্রসেস এগুলো ডাইং এ যেভাবে পানি ইউজ করা হয় অনেক বেশি পানি ইউজ করা হয়, সেভাবেই হচ্ছে এখানে পানি ইউজ করা হয়, এই জন্য ওয়েট ওয়াশ। তো আমরা হচ্ছে টপিকসে ঢুকে গেছি এবং আমি ওয়াশিং মেশিন সম্পর্কে ধারণা দিয়েছিলাম এর আগের ক্লাসে, খেয়াল আছে যে ভার্টিক্যাল আমরা যে ওয়াশিং মেশিনগুলো ইউজ করি ওইটাতে কিন্তু হচ্ছে আমরা গার্মেন্টস ওয়াশিং অর্থাৎ গার্মেন্টসের যে বানানোর পরে যে আমরা একটা গার্মেন্টস ওয়াশিং যে একটা সেক্টর, গার্মেন্টস ওয়াশিং একটা সেক্টর না, গার্মেন্টস ডাইং কিন্তু আরেকটা সেক্টর, ওয়াশিং একটা সেক্টর। আমি কিন্তু এটা সম্পর্কে বলছি যে গার্মেন্টস ওয়াশিংটা আমাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর ভিতরে। গার্মেন্টস ওয়াশিং অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং মার্চেন্টাইজিং এই জিনিসগুলা সব অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে। তো ওয়াশিং এর মধ্যে আমরা কি দেখব, ওয়েট ওয়াশটা মিডের আগ পর্যন্ত আমরা দেখব, মিডের পর পর্যন্ত আমরা দেখব হচ্ছে ড্রাই ওয়াশ। দেন ড্রাই ওয়াশের পরে আমরা দেখব হচ্ছে গার্মেন্টস ডাইং অর্থাৎ গার্মেন্টস আমি বলছিলাম না যে গার্মেন্টস কিন্তু না ডাই ফেব্রিক না ডাই করে হচ্ছে গার্মেন্টস বানানো যায়, তারপর পুরো গার্মেন্টস একসাথে ডাইং করা যায়। ঠিক আছে, এরকম একটা প্রসেস আছে। সো গার্মেন্টস ড্রাইং প্রিন্টিং এই জিনিসগুলো আমরা মিডের পরে দেখব। সো আমরা যদি ওয়েট ওয়াশিংটা দেখি সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ওয়েট ওয়াশিং যে আমরা করি আমরা তো রেসিপি দিয়ে করি। মূলত হচ্ছে পেনটাকে আমরা হচ্ছে এরকম ধরে 900-1000 পিস পেন আমরা হচ্ছে ওয়াশিং মেশিনে দেই, বিভিন্ন কেমিক্যাল দেই, তারপর ওই যে পিউমিক স্টোন শুনছেন, তারপর অ্যাসিড ওয়াশ, তারপর বলে না পিগমেন্ট ওয়াশ, স্টোন ওয়াশ, এগুলো বলে। সো এই ওয়াশগুলো আমরা বিভিন্ন রেসিপি অনুযায়ী আমরা কেমিক্যালগুলো অ্যাড করি, তখন হচ্ছে ওই স্পেসিফিক পোরশনগুলোতে আমাদের কালারগুলো চলে যায়, ফলে ওই জায়গাগুলো সাদা দেখায়, বিভিন্ন ধরনের আমরা ইফেক্ট পাই। সো এই যে আমরা কেমিক্যালগুলো দেই ওয়াশিং শুরু করার আগে আমাদের বুঝতে হবে না যে আমরা কেমিক্যাল দিচ্ছি এবং কোন কেমিক্যালের কাজ কি, তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোন ইফেক্ট নিয়ে আসার জন্য কোন কেমিক্যালটা ইউজ করব। অর্থাৎ বায়ার একটা রিকোয়ারমেন্টস আপনাকে দিতে ধরে একটা জিন্স প্যান্ট স্যাম্পল দিয়ে দিয়েছে যেটাতে হচ্ছে আপনার ওর্ন আউট ইফেক্ট আছে। ওর্ন আউট ইফেক্ট মানে
পুরানা পুরানা ভাব, এরকম একটা ইফেক্ট নিয়ে আসতে হবে। এই জায়গাগুলোতে মনে হবে যে কালার চড়ে গেছে রোদ পায়ে, এরকম একটা ইফেক্ট নিয়ে আসতে হবে। সো আপনি যখন কেমিক্যালের ফাংশনগুলো বুঝবেন তখন তো আপনি বুঝতে পারবেন যে এখানে আমি কতটুকু কি অ্যাড করলে এই ইফেক্টটা আমি আনতে পারবো। সো আমাদের কেমিক্যালের ফাংশনগুলো জানা খুবই জরুরি। এই জন্য আমাদের এই লেকচারটা, লেকচার 2 পুরাটাই হচ্ছে আমরা ওয়েট প্রসেসিং এ যে কেমিক্যালগুলো ইউজ করি সেই কেমিক্যালগুলোর কাজ রিলেটেড। ঠিক আছে? তো আমি এটা শুরু করি এবং আজকেই আমি এই লেকচার 2 শেষ করে লেকচার 3 তে যাব। ঠিক আছে? কারণ আপনারা অনেক পিছিয়ে গেছেন। লেকচারগুলো স্যার এই গ্রুপে অথবা পোর্টালে দিয়ে দিই। পোর্টালে আমি অলরেডি দিয়ে দিয়েছি, গ্রুপেও আমি দিয়ে দিব। হ্যাঁ, পোর্টালে মনে হয় আপনারা অনেকে পাননি, আমি কিন্তু লেকচার 1টা পোর্টালে আপলোড করছি। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে একটু ইয়াটা বের করি, বের করে আমরা শুরু করে দেই। আর কেউ আসবে? আসলে আসুক, আমি শুরু করলাম না। জি স্যার, শুরু করুন। আচ্ছা দেখেন, ওয়াশিং কেমিক্যালস, অর্থাৎ আমাদের কি কি কেমিক্যালস ইউজ হচ্ছে দেখেন এখানে আছে। এনজাইম কিন্তু কেমিক্যাল না। এনজাইম কি বলেন দেখি, কারো ধারণা আছে? এনজাইম আসলে কি? প্রথমে আছে কি এনজাইম। লিভিং। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে আমরা ব্যাকটেরিয়াটা একটা পড়ছি না, ওইরকম এগুলো শুধু লিভিং জিনিস। মানে লিভিং হচ্ছে যেটা আমরা দেখতে পাই না, চোখে দেখতে পাই না, এই জিনিসগুলো কালারগুলোকে খেয়ে। ঠিক আছে? এনজাইম আছে, আমি সবগুলো লিখি, আপনারাও লিখেন। এগুলো হিটে মরে চলে যায় না? হ্যাঁ, হিটে মরে যায়। এইটা তো হচ্ছে এটা সুবিধা, কারণ যখন আপনি এনজাইম ইউজ করতেছেন তখন তো আপনার কেমিক্যাল ইউজ করতে হচ্ছে না। মানে আপনি এনজাইম দিয়ে আপনার কালারটা যখন নষ্ট করে দিচ্ছে, তখন এনজাইমগুলোকে যখন এটা মানে এটা একটা প্রসেস, কালারটা যখন নষ্ট করে তখন টেম্পারেচার বাড়ায় দেওয়া হয়, পানি এনজাইমগুলোকে মারে দেওয়া হয়, মারে দিয়ে ফেলে দেওয়া হয় পরিবেশে। আর এগুলাকে যদি জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় তাহলে পরিবেশের ক্ষতি হয়। ঠিক আছে? ডিটারজেন্ট, আপনারা কেমিক্যালের নামগুলো একটু তুলেন, এগুলো ইম্পর্টেন্ট আছে, সবগুলো আমি আলোচনা করব। হ্যাঁ, একটা একটা করে করে। অ্যাসিটিক অ্যাসিড, এই সবগুলা জিনিসের হচ্ছে স্পেসিফিক কাজ আছে। এবং আমি যখন ওয়েট প্রসেসিং এই যে ওয়েট ওয়াশিং যে আমি করাবো, তখন এই যে রেসিপিগুলোতে এগুলা নাম দেখতে পাবেন। তখন আপনারা নিজে বলতে পারবেন যে এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তার মানে ইফেক্টটা এরকম আসবে। সো এগুলোর ফাংশনগুলো জানা খুব জরুরি। আমরা কি কি কেমিক্যাল যেগুলো একদম না দেখলেই না, সবগুলো দেখবো। হ্যাঁ, অ্যান্টি স্টেইন, তারপরে আছে ব্লিচিং পাউডার। আপনাদের পরিচিত মনে হচ্ছে না সবগুলা? আপনারা তো অনেকে জব করেন, আমরা এগুলো ঠিকমতো তো করছি না। হ্যাঁ, অনেকে জব করেন, অনেকে এগুলা জেনে আসছেন। আমরা আবার বিস্তারিতভাবে জানবো। সোডিয়াম হাইড্রোসালফাইড, ফসফেট সোডা, সল্ট। সল্ট বলতে আপনারা কি বুঝেন? লবণ না স্যার? হ্যাঁ, লবণের সাথে লবণ, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, NaCl। হ্যাঁ, সল্টও কিন্তু ইউজ করা হয়। সল্ট কেন ইউজ করা হয়? অ্যাফিনিটিটা বৃদ্ধি করার জন্য। সল্ট কিন্তু হচ্ছে ডাইং অথবা ওয়াশিং এ কোনো কাজ করে না, এই অ্যাফিনিটি বৃদ্ধি করে। বাফার, বাবার দেখি না? হ্যাঁ বাবার দেখি। হ্যাঁ, আমি বলতেছি একটা একটা করে আসবো। হ্যাঁ, আপনারা এগুলো তুলে নেন, দেন একটা একটা করে আমি আসবো। হাইড্রোজেন পারঅক্সাইড,
আচ্ছা এগুলো আপাতত থেকে আলো আছে, হ্যাঁ। তো আমরা এক এক করে আসি। তোলা হয়েছে, আচ্ছা বোর্ড থেকে আপনারা তুলতে পারবেন। আরো কিছু কেমিক্যাল আছে, এগুলো আমরা পরে আসতেছি। তো ওখানে আসি আমরা এনজাইম। এনজাইমটা কি? এনজাইম দিয়ে মূলত এনজাইম ওয়াশ করা হয়। আমরা যে একটা টার্ম শুনি না যে এনজাইম ওয়াশ। সো এনজাইম ওয়াশ এটা কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিভিং এলিমেন্ট, হ্যাঁ। বসেন, আপনার নাম কি জানি? জিম। কি? স্বাগত। আচ্ছা বসেন, দেরি কেন? স্যার আজ শুটিং এর একটা ক্লাস আছে। আচ্ছা বসেন। আচ্ছা এনজাইম কিন্তু লিভিং এলিমেন্ট। আমরা যখন এনজাইমটা ইউজ করি, এটা মূলত হচ্ছে আমাদের ফ্যাব্রিকের মধ্যে কিছু প্রোটেক্টিং ফাইবার থাকে। প্রজেক্টিং ফাইবার বলে। প্রজেক্টিং ফাইবার কি? মনে করেন ওই যে ফ্যাব্রিকের মধ্যে কিছু আঁশের মতো উঠে থাকে, দেখা যায় যে এটা। সো এনজাইমগুলো করে কি? এনজাইম মূলত হচ্ছে সেলুলোজকে হাইড্রোলাইসিস করে দেয়। হাইড্রোলাইসিস মানে কি বলেন তো? হাইড্রোলাইসিস মানে ভেঙে দেওয়া, ছোট ছোট টুকরা করে দেওয়া। হাইড্রোলাইসিস হলে ওই জিনিসটা ধ্বংস হয়ে যায়। হাইড্রোলাইসিস এটা আপনারা আগে মনে হয় পরিচিত, এটা হাইড্রোলাইসিস, হ্যাঁ। সো এনজাইমটা যখন আমরা নির্দিষ্ট রেটে নির্দিষ্ট পরিমাণে আমরা এড করি, তখন এটা ওই প্রোটেক্টিভ ফাইবারগুলোকে আমাদের হাইড্রোলাইসিস করে। হাইড্রোলাইসিস করলে ওই জিনিসগুলা তো সরে যায়। কিন্তু আমরা যদি বেশি সময় ধরে এই এনজাইম ট্রিটমেন্টটা করি, তাহলে কি হতে পারে বলেন তো? ধরেন মূল ফাইবার বা ইয়ার্নের ক্ষতি হবে। হ্যাঁ, মূল ফাইবার অথবা ইয়ার্নের ক্ষতি হবে। সে তো সেলুলোজ ছিল, সে হচ্ছে সেলুলোজকে খায়। মূলত এনজাইমগুলো কি করে? সেলুলোজকে খায়। সো আমরা ওয়াশিং যখন করি, আমরা তো এটা মূলত হচ্ছে আফটার ট্রিটমেন্ট করতেছি। একটা গার্মেন্টস হয়ে যাওয়ার পর সেটা আমরা ফিনিশিং করতেছি। সো আমরা এটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু কালার তুলবো অথবা কতটুকু আমরা কাপড়টাকে বিনষ্ট করব। বিনষ্ট করাই তো একটা ডিজাইন, তাই না? বিভিন্ন জায়গায় সাদা এফেক্ট হবে, বিভিন্ন জায়গায় ঘষা টাইপের এফেক্ট হবে। এটাই তো আমরা করি, যে উনি যে পেনটা পড়ছে, উনি যে পড়ছে, সবারই পেন্টে কিন্তু এই ওয়াশিং গুলো করা হয়েছে। সো এনজাইমটা আমরা যখন এড করি, এটা প্রজেক্টিং ফাইবারগুলোকে খায়, এবং যখন আমরা এটা বেশি সময় ধরে করবো, এটা কিন্তু মূল যে আমাদের ইয়ার্ন ফ্যাব্রিক আছে এটাকে কিন্তু খায় শেষ করে দেবে। এই জন্য এটা কিন্তু অ্যাপ্লাই করার সময় এই জিনিসগুলা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বলতে দেখেন, দ্য অ্যাকশন অফ এনজাইম ডিউরিং এনজাইম ওয়াশ ইট হাইড্রোলাইসিস দ্য সেলুলোজ। অর্থাৎ সে সেলুলোজকে হাইড্রোলাইসিস করে। At first it attacks the having projecting fibers and hydrolyzes them. Then it attacks the yarn portion inside the fabric and partially hydrolyzes the yarn portion. As a result, color comes out from the yarn portion and faded effect is produced. আমাদের মূল লক্ষ্যটা কি বলুন তো? মূল লক্ষ্যটা হচ্ছে এই যে ফেডেড ইফেক্ট, এই ইফেক্টটা নিয়ে আসা, তাই না? ফেডেড ইফেক্ট কি জিনিস বলেন তো? ওই যে আপনার পেনটা যে সাদা সাদা করে দিছে, এটাই ফেডেড ইফেক্ট। ঠিক আছে? ফেডেড ইফেক্ট মানে এটার আরেকটা সিনোনিমস হচ্ছে ইউজড ইফেক্ট। মানে এটা একটা ইফেক্ট যেটা, যে ইফেক্টটা দিলে মনে হয় যে এটা অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে। এটাই তো আমরা করি, ওই যে সাদা সাদা ইফেক্টগুলো নিয়ে আসা হয়েছে পেনের মধ্যে। সো এই এনজাইমগুলো প্রথমে প্রজেক্টিং ফাইবারকে হাইড্রোলাইসিস করে, তারপরে এটা ইয়ার্নকে অ্যাটাক করে, একদম ইয়ার্নকে অ্যাটাক করে। ইয়ার্নকে অ্যাটাক করে ইয়ার্নের মধ্যে যে কালারগুলো থাকে, এই কালারগুলোকে সে বিনষ্ট করে দেয়। সো আমরা ফেডেড ইফেক্টটা পাই। এনজাইম ওয়াশ এইভাবে করা হয়। ফাংশন বোঝা গেছে? এনজাইমের। আচ্ছা, এরপরে দেখেন ডিটারজেন্ট। ডিটারজেন্টের ফাংশন আপনাদেরকে বলতে হবে। আপনারা সবাই জানেন না, ডিটারজেন্ট তো সবাই ইউজ করে, ঠিক আছে? সার্ফ এক্সেল কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিটারজেন্ট, হ্যাঁ। কেমিক্যাল ক্যারেক্টার is fatty alcohol polyglycol ether in an aqueous glycolic solution. Detergent is widely applicable in the continuous and discontinuous treatment of all types of fibers and their blends to remove impurities, mineral oil, contaminants and the size from the garment. Size মানে কি বলেন তো এখানে? size মানে মান, হ্যাঁ। সো ডিটারজেন্ট কি জন্য ইউজ হচ্ছে? আমাদের বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস থাকে, মিনারেল ওয়েল থাকে, কন্টামিনেশন থাকে, মার থাকে, এগুলা দূর করার জন্য
এই ডিটারজেন্টটা ইউজ করা হচ্ছে, এটা প্রি ট্রিটমেন্টের জন্য ইউজ করা হচ্ছে। হ্যাঁ, ডিটারজেন্টের কাজ বোঝা গেছে। তো আমরা প্রথমেই হচ্ছে যখন একটা জিনিস প্রসেসে যায় তখন প্রি ট্রিটমেন্ট করে দেওয়া হয়। এই প্রি ট্রিটমেন্টগুলো কিন্তু ডিটারজেন্টের মাধ্যমে অনেক সময় করা হয়। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। সো আমরা যখন প্রসেসগুলো করি, বিভিন্ন প্রসেস করার সময় যখন আমরা অ্যালকালি ইউজ করি না, NaOH ইউজ করি না, আমরা বিভিন্ন প্রসেস করার সময় NaOH ইউজ করব। ওয়াশিং এ আমরা যখন সামনে যাব রেসিপিগুলোতে দেখব যে NaOH। তো NaOH যদি আমরা একটা ফ্যাব্রিকে অথবা আমরা একটা গার্মেন্টসে NaOH দিয়ে ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে একটা জিনিস দেখা যাবে যে আমাদের ফ্যাব্রিকটা হচ্ছে অ্যালকালিক মিডিয়ামে চলে যাবে। আর আমরা কি জানি, আমাদের যে গার্মেন্টসগুলো থাকে এটা নিউট্রাল মিডিয়ামে অলওয়েজ থাকতে হবে। আর এখানে যদি অ্যাসিড থাকে অথবা এখানে যদি অ্যালকালির পরিমাণ বেশি থাকে, তাহলে কি আমাদের শরীর এটাকে অ্যাকসেপ্ট করবে? শরীরে তো স্কিন ডিজিজ হবে। সো এটাকে নিউট্রাল করতে হয়। যখন আমরা এই অ্যালকালি দিয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় আমরা যখন কাজ করি, তখন pH এর ভ্যালুটা অনেক বেড়ে যায়, 7 এর থেকে অনেক বেশি হয়। 7 এর থেকে বেশি হলে অ্যালকালি মিডিয়াম, 7 এর থেকে কম হলে অ্যাসিডিক মিডিয়াম। তো এই যে অ্যালকালিক মিডিয়ামে গেল, এইটাকে নিউট্রাল করার জন্য আমাদের অ্যাসিটিক অ্যাসিডটা ইউজ করা হয়। ঠিক আছে, pH এর ভ্যালুটা তাহলে কন্ট্রোল হয়ে আসবে। যখন অ্যালকালি আপনি একটা জায়গায় ইউজ করছেন, তখন pH এর ভ্যালুটা ধরেন হয়ে গেছে 14। সো আপনি যখন এখানে এখন অ্যাসিড ইউজ করবেন, অ্যাসিড ইউজ করলে অ্যাসিডের তো আমরা জানি pH ভ্যালুটা কম থাকে, মোটামুটি 3 থেকে 5 এর দিকে থাকে। সো যখন আপনি এটা এখানে দিবেন, তখন এটা মার্চ হয়ে এটা 7 এর দিকে আসবে না? জি স্যার। সো এই অ্যাসিডিক অ্যাসিডটা এই জন্য ইউজ হচ্ছে, আরো অনেক কাজে ইউজ করা হয়। হ্যাঁ, তারপর অ্যান্টি স্টেইন এজেন্ট বলে এটাকে। ওই যে স্লাইডে দেখেন, অ্যান্টি স্টেইন এজেন্ট ইজ ইউজড টু প্রিভেন্ট দ্য স্টেইনিং অন ওয়েভ yarn of the denim white yarn and increase the brightness of fabric. It is also act as anti-creasing agent. অর্থাৎ ক্রিস মানে কিন্তু ভাঁজ। আপনারা যখন এই যে এখানে বলতে না যে ডেনিম, আপনারা ডেনিম পেনটা যদি দেখেন, ডেনিম পেন্টে দুই ধরনের থ্রেড ইউজ করা হয়। এটা কিন্তু ওভেন ফ্যাব্রিক। কি ফ্যাব্রিক? ওভেন ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিকে দুই ধরনের থ্রেড ইউজ করা হয়, একটা হচ্ছে ওয়ার্ক থ্রেড আর একটা হচ্ছে ওয়েভ থ্রেড। আপনারা পেনটাকে কাটাছেঁড়া করলে দেখবেন যে ডেনিম ফ্যাব্রিকে অলওয়েজ ওয়ার্ক থ্রেডটাকে কালার করা হয় আর ওয়েভ থ্রেডটা সাদা থাকে। উপর থেকে যদি ছিঁড়েন, ভিতরে সাদা সাদা থ্রেড বের হয় না? অনেক পেন্টে দেখছেন না বিভিন্ন ইফেক্ট দেওয়া, ওই যে বিভিন্ন ধরনের স্টাইলিশ ছেলেপেলেরা পরে বেড়ায় এই হাঁটু ছেঁড়া, যখন ছেঁড়া থাকে কিছু সুতা দেখা যায় না, ভিতরে সাদা সাদা দেখা যায় না, ওইটা মূলত হচ্ছে ওয়েভ থ্রেড। হ্যাঁ, ওটা হচ্ছে ওয়েভ থ্রেড। আর উপরে যে কালার, ব্লু কালার যেটা থাকে, সেটা হচ্ছে ওয়ার্ক থ্রেড। সো এখানে কি বলছে যে ওই যে সাদা যে ইয়ারটা থাকে অর্থাৎ ওয়েভ থ্রেডটা, এইটাতে যাতে স্টেইন না লাগে। স্টেইন মানে হচ্ছে দাগ। এটাতে যাতে দাগ না লাগে। দাগ লাগলে কি হবে? দাগ লাগলে অসুন্দর হয়ে যাবে না? আর এটা দাগ যেন না লাগে এবং এটার যাতে ব্রাইটনেসটা বৃদ্ধি হয়, ফ্যাব্রিকের যাতে ব্রাইটনেসটা বৃদ্ধি হয়, এইজন্য অ্যান্টি স্টেইন এজেন্টটা ইউজ করা হয় এবং এটা অ্যান্টি ক্রিজিং এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ফ্যাব্রিকে ভাঁজ করতে দেয় না। অ্যান্টি ক্রিজিং মানে হচ্ছে ফ্যাব্রিকে ভাঁজ করতে দেয় না। হ্যাঁ, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার। তারপর আমাদের কি হইলো? এনজাইম। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলাই হচ্ছে জিজ্ঞাসা করে ভাই জিজ্ঞাসা করে যে আপনি ডাইং করছেন, আপনি গার্মেন্টস ওয়াশিং করছেন, আপনি গার্মেন্টস ওয়াশিং এর রেসিপি বলতেছেন বারবার, অ্যাসিডিক এর কাজটা কি আসলে? এই জিনিসটা আপনাদেরকে শিখতে হবে। এই কাজগুলো সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে এবং আমি তো এক্সপ্লেইন করে বলতেছি, বুঝা যাচ্ছে? আমরা ডিটারজেন্ট করলাম, অ্যাসিটিক অ্যাসিড করলাম, অ্যান্টি স্ট্যাটিক। এখন আসেন ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি জানেন আপনারা? ক্যালসিয়াম ক্লোরাইড তো জানি, কিন্তু ব্লিচিং পাউডারটা আসলে কি কাজে ইউজ হয় এটা তো আপনাদের জানার কথা, তাই না? এটা একটা রাইটাকে একেবারে ফেট করার কাজে। হ্যাঁ, একদমই সাদা করার কাজে। আপনারা ওই যে স্কোয়ারিং ব্লিচিং করছেন না ডাইং এ প্রথমে কি করা হয়? ডিসাইজিং করা হয়, তারপরে হচ্ছে স্কোয়ারিং করা হয়, ব্লিচিং করা হয়, তারপরে তো আমাদের ডাইং করা হয়। ব্লিচিং করে কি করা হয়? ন্যাচারাল কালারটাকে দূর করা হয়, স্কোয়ারিং করে ইম্পিউরিটিসটাকে দূর করা হয়,
রিসাইজিং করে সাইজ ম্যাটেরিয়ালটাকে দূর করা হয় ফ্যাব্রিকের মধ্যে। সো এইখানে আমাদের ওয়াশিং এ ব্লিচিং পাউডারটা ইউজ করা হচ্ছে। কেন ইউজ করা হচ্ছে? ব্লিচিং পাউডার ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, ইট ইজ ইউজড ইন ওয়াশিং প্লান্ট ফর কালার আউট ফ্রম দ্য গার্মেন্টস, অর্থাৎ কালার আউট করা হয়। যেহেতু এটা ধবধবে সাদা করে, সো ব্লিচিং পাউডারটা ইউজ করে কালার আউট করা হয়। We can achieve different shade of color of garments, dark, medium, light shade by bleaching powder. অর্থাৎ আপনার একটা ডার্ক শেডের ফ্যাব্রিক আছে, সেটা আপনি ব্লিচিং পাউডার দিয়ে ট্রিটমেন্ট করে মিডিয়াম শেডে নিয়ে যেতে পারবেন, কিছু কালার উঠে যাবে না। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি আপনাদেরকে কি পড়াচ্ছি, ডাইং না ওয়াশিং? ওয়াশিং এক জায়গায় বলে যাবে না। এর আগে আমি এরকম পড়াইতে গেছি, ওরা ভাবছে যে ডাইংই পড়াচ্ছি। সিমিলার ডাইং এর রেসিপি, ডাইং এর প্রসেস, বাট এটা কিন্তু ডাইং না। ডাইং মূলত করা হয় লুম থেকে, যে আমরা গ্রে ফেব্রিকটা পাই সেটা ডাইং করা হয়। আমি যে পুরো সেমিস্টার জুড়ে এই যে আমাদের অ্যাপারেল 3 পড়া হয়, এটা আমি পড়াচ্ছি ওয়াশিং, গার্মেন্টস ওয়াশিং। অর্থাৎ আপনি গার্মেন্টস, আপনি ডাইং কিন্তু করছেন, ওই জিন্সের প্যান্টটা কিন্তু আগে ইন্ডিগো ব্লু ডাই দ্বারা ডাই করছে, ডাইং প্রসেস হয়ে আসছে, বাট পেন্ট বানানোর পরে বিভিন্ন ধরনের ইফেক্ট দিচ্ছে, বিভিন্ন ধরনের আউটলুক দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, পেজেন্ট রেপিয়ার করতেছে, 3D ওয়াশ দিচ্ছে, লেজার করতেছে, বিভিন্ন তাল গাছ রাখতেছে, দেখেন না পেন্টগুলোতে। আমি মূলত এগুলা পড়াচ্ছি। এগুলার পাশাপাশি কিছু ওয়েট ওয়াশও করা হয়, যেমন দেখবেন যে পুরো পেন্টটাতে মনে হয় ছপ 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 ছপ, মানে সাদা সাদা, বিভিন্ন জায়গায় সাদা সাদা। এগুলো কিন্তু ওয়েট প্রসেসিং এর কারণে হয়েছে। অ্যাসিড ওয়াশ অথবা স্টোন ওয়াশ, পিগমেন্ট ওয়াশ, এগুলো করা হচ্ছে। হ্যাঁ, ব্লিচিং পাউডার পর্যন্ত আসছে, ব্লিচিং পাউডার পর্যন্ত বুঝা গেছে। আচ্ছা, পরেরটাতে যাই। এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করে বিভিন্ন ভাইবাতে, আপনারা যখন ভাইবা দিতে যাবেন এই জিনিসগুলো ইউজ করে, এই জিজ্ঞাসা করে। কস্টিক সোডা, কস্টিক সোডা কি? কস্টিক সোডার সংকেত কি বলেন দেখি? আচ্ছা, সো caustic created a roll of bleach technique without color change the garments and has a good cleaning powder. It work fading effect, gold looking effect more rapidly on the garments. অর্থাৎ খুবই দ্রুত এটা একটা ওয়াশিং ইফেক্ট। এই যে ফেডেড মানে হচ্ছে পুরানা লুক, ওল্ড লুক, ইউজড লুক, এগুলা সিনোনিমস। ফেডেড মানে হচ্ছে কালার তুলে ফেলা, ওল্ড লুক মানে কি বারবার ইউজ করার পরে কালার তুলে ফেলা। সো ইউজড ইফেক্ট, এই জিনিসগুলো সিমিলার। সো আমরা কি জানি, কস্টিক সোডা পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। এটা খুবই দ্রুত আমাদের এই ওল্ড লুকটা দেয় এবং বিভিন্ন প্রসেসেও এটা ব্যবহার করা হয়। তারপরে আসে আমরা সোডা অ্যাশ। হ্যাঁ, সোডা অ্যাশে কি? সোডা অ্যাশ ক্রিয়েটস অ্যালকালিন মিডিয়াম ফর ব্রেক ডাউন দ্য পিগমেন্ট ডাই। হ্যাঁ, আমরা কিছু কিছু কাপড় আমরা করি না, আমরা ডাই করি না, সেগুলো পিগমেন্ট ডাই আমরা ইউজ করি, তাই না? এই পিগমেন্ট ডাইগুলোকে মানে ব্রেক ডাউন করার জন্য, ওগুলাকেও ফেডেড ইফেক্ট দেওয়ার জন্য আমাদের সোডা অ্যাশটা কি কেমিক্যাল, এটা কি সোডা অ্যাশ? এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড? না, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, সোডা অ্যাশ কি? সোডা অ্যাশের সংকেত কি? Na2CO3 না? Na2CO3 আমার জানা মতে। হ্যাঁ, Na2CO3 হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পিগমেন্ট ডাইকে তুলে ফেলতে সহায়তা করে। তো আমাদের কিছু গার্মেন্টস থাকবে যেগুলো পিগমেন্ট ডাই করা, সেগুলোকে ওন আউট এফেক্ট দেওয়ার জন্য আমাদের এটা ইউজ করা হয়। এটা আবার ক্লিনিং পাউডার হিসেবেও ইউজ করা হয়। এটা কালার ফিক্সিং এজেন্ট, ডাই বাতেও কালার ফিক্সিং এজেন্ট হিসেবেও আবার ইউজ করা হয়। এটা রোল অনেক। হ্যাঁ, সোডিয়াম হাইপোসালফাইড, এটা পড়ে। সোডিয়াম হাইপোসালফাইড পড়ে যাচ্ছে। হ্যাঁ, আছে সামনে আছে সিকোয়েন্সিয়ালি। ও সোডিয়াম হাইপোসালফাইড, আচ্ছা আছে মনে হয়। হ্যাঁ, সিকোয়েন্সিয়ালিতে সোডিয়াম বাইকার্বনেট আসছে। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট কি? লাইট শেড, ইজিলি কালার আউট। লাইট শেড, এই দুটো পয়েন্ট খেয়াল রাখবেন যে একদম লাইট শেড নিয়ে আসার জন্য একটা ডিপ ডাই আপনি করছেন, মানে একদম ডিপ কালার আছে, সেইখান থেকে যদি আমরা একদম ওয়াশিং প্ল্যান্টে ব্লিচ বাতে যদি আমরা ব্লিচিং পাউডারের সাথে যদি আমরা এটা ইউজ করি,
তাহলে ডেনিমকে একদম লাইট শেড দেওয়া যায়, বিকজ ইট ইজিলি কালার আউট উইদিন শর্ট টাইমস। দেখতে পাচ্ছেন মানে খুব খুব শর্ট টাইমের মধ্যে এটা হচ্ছে কালার আউট করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছেন? ব্লিচ করলে তো তাহলে স্যার সোডিয়াম বাইকার্বনেট করে দেন, মানে এটা ওইটার সাথে ইউজ করলে খুবই দ্রুত কাজ করে, মানে ব্লিচিং এজেন্টের সাথে তাড়াতাড়ি। যেমন লাইট শেডের যদি আপনার একটা ফেব্রিক লাগে, তার মানে আপনাদের তো কালার তুলে ফেলতে হবে। আর কিছু কিছু গার্মেন্টস দেখবেন যে ডিপ শেড কিন্তু বিভিন্ন জায়গায় লাইট শেড, বিভিন্ন জায়গায় কালার তুলে ফেলছে। সো ওইটা তো প্রসেস আলাদা, কিন্তু আপনার পুরোটাই লাইট শেড লাগবে। সো আপনার আস্তে আস্তে কালার তুলে লাভ আছে, খুবই দ্রুত কালার তুলতে হবে, তখন এই জিনিসটা ইউজ করা হচ্ছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংকেত কি? KMnO4। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট is used in acid wash with pumic stone। pumic stone চিনেন? pumic stone হচ্ছে এরকম ছোট 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 নুড়ি পাথরের মতো, হ্যাঁ, যেগুলো পানিতে ভাসে এবং এগুলা শরীরে এনগ্রেভ করা আছে। স্টোন কিন্তু পানিতে ভাসে, অনেকেই হয়তো বা দেখছেন। এগুলার কিন্তু শরীরে এইভাবে ইরেগুলার বোল্টের মতো আছে। এগুলা যখন ফেব্রিকের সাথে যখন মেকানিক্যাল অ্যাকশন হবে, আমরা কি জানি, যখন একটা গার্মেন্টসের সাথে যখন এই স্টোনগুলার এইভাবে মেকানিক্যাল অ্যাকশন হবে, বারবার ঘুরবে ফিরবে, যেই জায়গাগুলোতে এগুলো হচ্ছে ফেব্রিকের যে জায়গাগুলোতে লাগবে, সেই জায়গাগুলোর কালার উঠে যাবে না? এটা খুবই স্বাভাবিক। সো ইরেগুলার ভাবে লাগবে, ইরেগুলার জায়গাতে কালার উঠে যাবে, বিভিন্ন জায়গায় উঠবে, বিভিন্ন জায়গায় উঠবে না। এটাই তো একটা ইফেক্ট ডেনিম প্যান্টে, তাই না? ডেনিম প্যান্টে দেখবেন যে ছিটা ফোটা টাইপের কিছু প্যান্ট পাওয়া যায় না, ওগুলো কিন্তু এই পিউমিক স্টোন দিয়ে ওয়াশ করা। ঠিক আছে, পিউমিক স্টোন দিয়ে ওয়াশ করা। কি বলছে? পটাশিয়াম মানে ওই পিউমিক স্টোনের সাথে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আসলে ইউজ হয়, ওইটার সাথে ওইটা ফাংশনালিটিটা এনহ্যান্স করার জন্য। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজড ইন অ্যাসিড ওয়াশ with PVC stone for color out from the garments. It is used also spray chamber by nozzle for color out white effect for the garments. ওই যে পিপি স্প্রে বলছিলাম না, পিপি স্প্রে, হাঁটুর জায়গাটা আপনি দাঁড়ান, হাঁটুর জায়গাটা বেশি সাদা, তাই না? ওগুলো হচ্ছে পিপি স্প্রে করছে। মানে সব জায়গায় দেখবেন যে এই জায়গাগুলোতে তো কিছু কিছু উইস্কার থাকে, বাট এই হাঁটুর জায়গা এবং এই যে থাই, এই থাইয়ের এই জায়গাগুলো বেশি সাদা দেখা যায় না? ওগুলোতে পিপি স্প্রে করে, ওই পিপি স্প্রে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে আমরা যাই বাফার। আমরা বাফার দ্রবণ শুনছি, এর আগে পড়ে আসছে, বিভিন্ন ফিজিক্সে পড়ে আসছে বাফার দ্রবণ। তো এটা মূলত হচ্ছে ওয়াশিং প্ল্যান্টের পিএইচটা এনজাইম বাদে, সফটনার বাদে এবং ডিসাইজিং বাদ, অর্থাৎ এগুলো তো আলাদা আলাদা প্রসেস। এনজাইম বাদ, সফটনার বাদ, তারপর হচ্ছে ডিসাইজিং বাদ। এই বাদগুলোতে বাফার দ্রবণটা কি করে? এটা হচ্ছে পিএইচটাকে কন্ট্রোল করে। পিএইচটা কেন কন্ট্রোল করা দরকার এটা বুঝতে পারছেন আপনারা? পিএইচ কেন কন্ট্রোল করা দরকার বলেন দেখে, এরকমই কিন্তু কোশ্চেন হবে। পিএইচ কেন কন্ট্রোল করা দরকার? একটা আপনি প্রসেস করতেছেন, একটা আপনি প্রসেস দিচ্ছেন, একটা ইফেক্ট দিচ্ছেন, এখন ওই গার্মেন্টসটা পিএইচটা নিউট্রাল করা দরকার। এই জন্য আমি প্রথমে বললাম যে পিএইচ ক্ষারীয় কিংবা অ্যাসিডিক না হয়, এটা আমাদের 7 মানে হচ্ছে নিউট্রাল। আমাদের যেগুলো আমরা পানি খাই, যে পানিগুলো একদম বিশুদ্ধ মানুষের জন্য সেফ, ওই পানিগুলা পিএইচ হচ্ছে সেফ। হ্যাঁ, তার মানে এটাতে কোনো ক্ষারীয় অথবা অম্লীয় কোনো ইফেক্ট নাই। হ্যাঁ, আর যেগুলো আমাদের ডাইট অবস্থায় থাকে, এগুলো পিএইচ অনেক বেশি থাকে, কোনোটা অনেক কম থাকে, কারণ এগুলোতে অ্যাসিড থাকে। যাই হোক, তো গার্মেন্টসের ক্ষেত্রেও পিএইচটা হচ্ছে আপনার কন্ট্রোল করতে হয়, কারণ আপনি গার্মেন্টসটা অ্যাসিড দিয়ে ওয়াশ করলেন, অ্যাসিডে চুবাইছেন, চুবানো অবস্থায় এটা পিএইচ কমে গেছে না? পিএইচ কমে যাওয়ার পর গার্মেন্টসটা আপনি ধুইছেন, ধুয়ে আপনি গার্মেন্টসটাকে শুকাইছেন, কিন্তু অ্যাসিডগুলো কি মরে গেছে? এগুলো তো শুকনো অবস্থায় আছেই পোশাকের মধ্যে। এগুলো আপনার স্কিনের সাথে কোনটাকে আসতেছে না? অ্যাসিড কি ভালো স্কিনের জন্য? খারাপ। একটা নিউট্রাল অবস্থায় থাকতে হবে না, এইজন্য পিএইচটাকে অবশ্যই কন্ট্রোল করতে হয়। তো এই পিএইচটা কন্ট্রোল করার জন্য এই যে বাফার যেটা বলতেছি এটা ইউজ করা হয়। তারপর কি বলছে? হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড শুনতে কি
H2 ওটা সালফিউরিক অ্যাসিড H2O2 এটা কোথায় ইউজ হয় H2O2 ব্লিচিং এ আপনারা যখন ওই যে স্পিরাল ব্লিচিং করছেন তখন H2O2 ওখানে কিন্তু ইউজ হয় এটা মূলত হচ্ছে কিভাবে কি করে H2O2 কে ভাঙলে কি পাওয়া যায় মূলত H2 হাইড্রোজেন একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে OH পাওয়া যায় আচ্ছা একটা হাইড্রোজেন আর একটা H2O পাওয়া যায় একভাবে ভাঙলে আরেকভাবে ভাঙলে মানে দুই ভাগে ভাঙে এটা সরি আমি একটু মিশায় সুন্দর করতে H2O2 দুই ভাবে ভাঙতে পারে বুঝতে পারছেন একভাবে ভাঙলে আমাদের জন্য ভালো হয় ব্লিচিং এ আমরা যখন করছি ব্লিচিং এ আমরা যখন ডাইং করছি ডাইং করে নে ব্লিচিং স্কয়ারিং ব্লিচিং এটা শুনেননি কখনো শুনছেন যখন ব্লিচিং করছি তখন আমাদের H2O2 সাথে আছে H2O2 ভাঙে হ্যাঁ H2O2 কিভাবে ভাঙে একটা হচ্ছে আপনার H2 H+ মানে এখানে OH থাকে হ্যাঁ একটা তো OH থাকে তো আমাদের একটা মানে ইয়া লাগে কি বলে হচ্ছে আমাদের একটা মানে ইয়া একটা নির্দিষ্ট ওয়েতে ভাঙার লাগে তাহলে আমাদের নির্দিষ্ট ওয়ে আমরা যে ইফেক্টটা চাই সেটা আমরা পাবো সো H2O2 এখানে কাজটা কি দেখেন তো ওয়াশিং এর তো এটা কাজ আছে যেহেতু ব্লিচিং এ এটা ওভারঅল ইফেক্ট দিচ্ছে অর্থাৎ ব্লিচিং এ এটা সাদা করে ফেলতেছে তো আমাদের এটা এটার কাজ তো আমাদের ইয়াতেও আছে ওয়াশিং এও আছে কারণ এখানে আমরা সাদা করতেছি ঠিক আছে না ডাইং আর ওয়াশিং কখনো এক করে ফেলবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ঠিক আছে and কি বলছে hydrogen peroxide plays the prime role in bleaching wash technique in alkali medium hydrogen peroxide breaks up and gives some per-hydroxyl ion which discolor the coloring material এই যে per-hydroxyl ion এই যে per-hydroxyl ion এই per-hydroxyl ionটাই হচ্ছে আমাদের কালারকে ডিসকালার করতে পারে কারণ এটা কালারের মধ্যে মূলত কি থাকে এরকম থাকে আপনাদের মানে সিসি এর মধ্যে ডাবল বন্ড থাকে ডাবল বন্ড থাকলে এটা কালার থাকে ওই যে পারহাইড্রোক্সিল আয়নটা আছে না ওইটা এই ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে দেয় তখন ওই কালারটা উঠে যায় বুঝতে পারছেন ভিতরে কিন্তু এই জিনিসটাই ঘটে তো এই পারহাইড্রোক্সিল আয়ন এখানে মূলত পারহাইড্রোক্সিল আয়নটা ইউজ করা এই পারহাইড্রোক্সিল আয়নটা আমরা কোথায় পাই বলেন তো ওই যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে পাই পারহাইড্রোক্সিল আয়নটা আমরা হাইড্রোজেন আয়ন থেকে পাই হ্যাঁ তো এটা আমাদের এইভাবে ফেডিং ইফেক্টটা দিচ্ছে এটা তুলবে না খালি খেয়াল করে রাখেন ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে ডাবল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ডে রূপান্তর করবে তারপরে আমরা যাই স্টেবিলাইজার স্টেবিলাইজার হচ্ছে যখন আমরা যখন বিভিন্ন কন্ডিশনে অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের তাহলে গুণাগুণটা তো বুঝলেন যে এটা খুবই ইম্পর্টেন্ট অনেক জায়গায় ইউজ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডটা ইউজ হচ্ছে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের একটা অসুবিধা হচ্ছে এটা যদি আমরা 90 ডিগ্রি সেলসিয়াসের উপরে কাজ করি সেক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইডটা ভেঙে মানে অন্য একটা উপাদানে গঠিত হয় যেটা আমাদের এখানে কাজ করে না তো আমাদের স্টেবিলাইজারটা এই জন্য ইউজ করা হয় যাতে হাইড্রোজেন পারঅক্সাইডটা ভেঙে পারহাইড্রোক্সিল আয়নটাই দেয় অন্য আয়ন যাতে না বুঝা গেছে কি বললাম বলেন দেখি হাইড্রোজেন পারঅক্সাইড তখনই আমাদের জন্য সুবিধা যখন এটা পারহাইড্রোক্সিল আয়নটা দিবে এই পারহাইড্রোক্সিল আয়নটাই আমাদের ডিসকালার করতে পারে কিন্তু 90 ডিগ্রির উপরে যখন আমরা প্রসেসগুলো করি তখন হাইড্রোজেন পারঅক্সাইডটা পারহাইড্রোক্সিল আয়নটা দেয় না ওটা অন্য প্রোডাক্টে উৎপন্ন হয় এই যে স্টেবিলাইজারটা এটা এড করার ফলে এই স্টেবিলাইজারটা এটা স্টেবল করে যে পারহাইড্রোক্সিল আয়ন দিবে ঠিক আছে বুঝা গেছে স্টেবিলাইজারের কাছে এটা ফিক্সিং এজেন্ট মানে নাম শুনে বুঝতে পারতেছেন ফিক্স করা মানে আনফিক্স কোনো কিছুকে ফেব্রিকের উপরে ফিক্স করার কাজে এটা হচ্ছে ইউজ করা হচ্ছে আর অপটিক্যাল ব্রাইটে না ব্রাইট মানে কি উজ্জ্বল সো
এই এজেন্টটা ইউজ করার ফলে আমাদের ওয়াশিং প্ল্যান্টের ইউজ করার ফলে আমাদের যে গার্মেন্টসটা আমরা ওয়াশিং করতেছি সেটা ব্রাইটনেসটা বৃদ্ধি পায়। এটা ব্রাইটনেসটা বৃদ্ধি পাতে পারে ইন টার্মস অফ রেড বা ব্রাইটার, ব্লু বা ব্রাইটার। ব্রাইটনেস মানে কিন্তু সাদা না, এটা কালার উপরে দাও, এটা ব্রাইটনেস। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? তো তারপরে কি আছে? রেজিন। রেজিন বলছিলাম না কিছুক্ষণ আগে রেজিনের কথা। জি স্যার। রেজিন, রেজিনটা মূলত হচ্ছে এই যে পেনটা আছে না, পেনটার মধ্যে রেজিনটা অ্যাপ্লাই করে এটাতে হচ্ছে প্রেসার দেওয়া হয়। প্রেসার দিলে ওই ইফেক্টটা, যে কোকড়ানো ইফেক্টটা থেকে যায়, এটাকে বলা হয় 3D ইফেক্ট। এটাকে বলা হয় 3D ইফেক্ট। সো রেজিনটা হচ্ছে ওই কাজে ইউজ করা হয়। হ্যাঁ, আর ডিসাইজিং এজেন্ট তো বুঝতেছেন কি করার জন্য? সাইজ ম্যাটেরিয়ালটাকে রিমুভ করার জন্য। শুধু সাইজ ম্যাটেরিয়ালই না, স্টার্স কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইজ ম্যাটেরিয়াল। সিএমসি, ওয়াক্স, ফ্যাটস, টেকনিনস, এগুলো সব হচ্ছে সাইজ ম্যাটেরিয়াল। এবং আনফিক্স ইন্ডিগো ডাই ফ্রম বের্নিং, অর্থাৎ আমাদের আমরা যখন ডাইং করি তখন ইন্ডিগো ডাইটা কিছু আনফিক্স ডাই থাকে যেটা সারফেসের উপরে থাকে। এটা থাকার ফলে আমাদের ওয়াশিং ফাস্টনেসটা ভালো হয় না। অর্থাৎ আপনার যখন একটা গার্মেন্টস একজন কাস্টমার কিনে নিয়ে যায় বাসায় যখন ধুবে, তখন যদি কালার উঠে যায় তখন এটা সে ভাবে না যে এটা খারাপ প্রোডাক্ট দিছে আমার। এই জন্য আনফিক্সড ডাই যেগুলো উপরে থাকে, লাগে না কাপড়ের সাথে, ওগুলাকে তুলে ফেলা হয়। ধরেন একটা পেইন্ট হচ্ছে, আমি দুইটা জিনিস বলি। একটা পেইন্ট, যে পেইন্টে আনফিক্সড ডাই আছে কিন্তু কালার কাস্টমার ধোয়ার পরে উঠে গেল, তার মেন্টালিটিতে একটা হিট করলো যে এত খারাপ কাপড় আমাকে দিছে, ঠিক আছে না? কিন্তু ওই ফেব্রিকটাই, ওই কালারটা আপনি আগেই তুলে দিয়েছেন, বাসায় নিয়ে যায় ধোয়ার পর আর কালার উঠেনি, তখন ভাববে যে অনেক ভালো ফেব্রিক, কিন্তু ফেব্রিক কিন্তু একই। এই জন্য আনফিক্সড ডাইটাকে আমাদের তুলে ফেলতে হবে। এই আনফিক্সড ডাইটাকে তুলে ফেলতে কিন্তু ডিসাইজিং এজেন্টটা ইউজ করা হয়। হ্যাঁ, আনফিক্সড ডাইজের জন্য ধরেন একটা ফেব্রিকের সাথে আরেকটা ফেব্রিক ওয়াশ করলে তখন তখন ওইটাকে বলা হয় কালার ব্লিডিং। আপনি যেটা বলতেছেন এটাকে বলা হয় কালার ব্লিডিং। হ্যাঁ, যখন আনফিক্সড ডাই এরকম থাকবে তখন একটা গার্মেন্টসের সাথে আরেকটা গার্মেন্টস অথবা একটা ফেব্রিকের সাথে আরেকটা ফেব্রিক যখন আমরা ডাই করব, তখন এই ডাইটা উঠে পানিতে থাকবে, না হলে অন্য কাপড়ে লেগে। যদি অন্য কাপড় ওই সেলুলোজিক ম্যাটেরিয়াল হয় এবং ওই ডাইয়ের প্রতি অ্যাফিনিটি থাকে তাহলে লেগে যাবে। এটা তো আমাদের জন্য খুব খারাপ একটা ভয়াবহ অবস্থা, তাই না? আচ্ছা, যাই হোক, আমি এখন পিঙ্ক স্টোনে আসি। বলছিলাম না একটা স্টোন আছে যেটা পানিতে ভাসে। আমি হচ্ছে ইন্টারেস্টিং একটা ঘটনা বলি। আমি যখন বিএসসি 4th ইয়ারে পড়ি 4-1-এ, তখন আমি হচ্ছে একটা ন্যাশনাল কম্পিটিশন হচ্ছিল বুটেক্স। হ্যাঁ, বুটেক্স একটা ন্যাশনাল কম্পিটিশন হচ্ছিল। আমি তো ডুয়েটে তখন হচ্ছে 4-1-এ পড়ি। তো ওখানে কুইজ কম্পিটিশন ছিল, 3 জন করে টিম। তো আমি ওই টিমের টিম লিডার ছিলাম। ওখানে মানে ওই যে কুইক কুইজ একটা রাউন্ড থাকে না, যে 10টা কোশ্চেন করে 1 মিনিটে অ্যানসার দিতে পারলে হচ্ছে, হ্যাঁ অ্যানসার দিতে পারলে দিতে পারবেন। আর 1 মিনিটে যদি পার হয়ে যায়, আপনি যদি 7টা অ্যানসার দেন, বাকিগুলো যদি না দিতে পারেন সময় টাইম আপ। তো ওইখানে একটা কোশ্চেন করছিল যে এমন কোন পাথর আছে যেটা পানিতে ভাসে, ঠিক আছে? এগুলো হচ্ছে পিউমিক স্টোন। আমরা খেয়াল করুন, হ্যাঁ, পিউমিক স্টোনগুলো হচ্ছে হালকা টাইপের হয়, কিন্তু এগুলোর মধ্যে এনগ্রেভড করা থাকে। এনগ্রেভড মানে পিউমিক স্টোনটাতে মানে গর্ত করা আছে যাতে ঘর্ষণটা বেশি হয়। একটা স্মুথ সারফেস, এই যে এই হোয়াইট বোর্ডটা একটা স্মুথ সারফেস না, এটা যদি ঘষি, আমার কি ঘর্ষণ হচ্ছে? এখান থেকে কিছু উঠে যাচ্ছে, দেওয়ালটাতে যায় যদি ঘষি ছিলে যাবে না? তো আমাদের স্টোনটাই এমন স্টোন লাগবে। কালার ওঠার ক্ষেত্রেও সেম, ফেব্রিকের কালার ওঠার ক্ষেত্রেও সেম। এখন আমি এমন একটা জিনিস লাগবে যেটা সারফেসটা স্মুথ না, ওই সারফেসটা হচ্ছে এনগ্রেভ, মানে ধরেন এরকম বিভিন্ন সাইজের হতে পারে। পিউমিক স্টোন এইভাবে গর্ত থাকতে পারে সারফেসগুলোতে, এরকম হচ্ছে পিউমিক স্টোনগুলো। হ্যাঁ, তো পিউমিক স্টোনগুলা মূলত কোথা থেকে উৎপন্ন হয়? কি আমাকে বলে, পিউমিক স্টোন কোথা থেকে উৎপন্ন হয়? ওই যে লাভা শুনছেন? লাভা, ওই যে আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়, তারপরে এই লাভাগুলা, এই যে আগ্নেয়গিরি এরকম করে একটা ফাঁকা থাকে না,
এটা এইভাবে পড়ে আগুনের চারপাশে পড়ার পরে ওটা শক্ত হয় না, শক্ত হয়, ওখান থেকে হচ্ছে পিউমিক স্টোনটা মূলত উৎপন্ন হয়। এখানে বলা আছে দেখেন যে পিউমিক স্টোন হচ্ছে আপনার ইন্দোনেশিয়া অথবা টার্কি থেকে নেওয়া হয়। এগুলো সাইজ হয় 2 থেকে 3 সেন্টিমিটার। স্মল পিউমিক স্টোন হচ্ছে স্মল পিউমিক স্টোন হচ্ছে কত 2 থেকে 5 সেন্টিমিটার হলে স্মল পিউমিক স্টোন সাইজ। আর মিডিয়াম পিউমিক স্টোন হচ্ছে 3 থেকে 5 আর 5 থেকে 7 সেন্টিমিটার হলে হচ্ছে লার্জ সাইজ পিউমিক স্টোন। হ্যাঁ, এবং এই পিউমিক স্টোন মেল্টিং টেম্পারেচার হচ্ছে 15,000 ডিগ্রি সেলসিয়াস। কারণ সে লাভা থেকে বলে না যে আগুন রে কাটার জন্য আগুন দরকার, সে তো মনে করেন লাভা থেকে উৎপন্ন, আগুন থেকে উৎপন্ন হচ্ছে। সো তার গুণাঙ্ক কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এর জন্য ইউজ করা হয়। এটা ডেনসিটি দেওয়া আছে এবং বলছে পিউমিক স্টোন ফ্লোট অন ওয়াটার, এটা কিন্তু ওয়াটারে ভাসে। যখন আপনি ওই পুরো একটা ট্রাম থাকে, আপনাদের কিভাবে বুঝাবো, ওয়াশিং মেশিন গুলো থাকে না, আমি দেখছি এটা, আমি ইন্টারনি করার সময় ওটা ওয়াশিং ইন্ডাস্ট্রি ছিল, তো ধরে এরকম বড় বড় ড্রামের মধ্যে থাকে। হ্যাঁ, এরকম বড় বড় ড্রাম থাকে, ধরে এরকম ড্রাম আছে, এটা এখানে খোলা চেম্বার আছে, তো এটা ঘুরে ড্রামটা, গার্মেন্টস গুলো এখানে দিয়ে দেয় আর পিউমিক স্টোন পানির সাথে কেমিক্যালের সাথে দিয়ে দেয়, তারপরে এগুলো এখানে ঘুরে। ঘোরার ফলে কি হয়, এই পিউমিক স্টোন গুলো সব সময়ের জন্য রেগুলার বেসিসে আপনাদের এই যে জিন্স প্যান্ট ডেনিম পোশাকগুলোতে এগুলাতে হচ্ছে মানে ফ্রিকশন হয়, ফ্রিকশন হওয়ার ফলে কালারটা বিভিন্ন জায়গা থেকে উঠে আসে। সো পিউমিক স্টোন কতটুকু দিচ্ছেন, কেমিক্যাল কতটুকু দিচ্ছেন, কত স্পিডে ঘোরাচ্ছেন, এইগুলা জিনিসের উপর ডিপেন্ড করে কালারটা কতটুকু উঠতেছে, এটা থেকে করে। ঠিক আছে, বুঝা গেছে? বুঝতেছেন তো? আমি খুব সহজভাবে বুঝাচ্ছি, আপনারা অনেকেই মানে আগে থেকে জানতে পারেন। সো এই জিনিসগুলো এখানে লেখা আছে। আমি যেভাবে বলতেছি এভাবে লিখলেই হবে, শীট থেকে মুখস্থ করবেন না। ঠিক আছে? অ্যাডভান্টেজ অফ পিউমিক স্টোন, এখন অ্যাডভান্টেজ গুলো নিজে বানায় লেখা যাবে না। কি হতে পারে অ্যাডভান্টেজ? যে ডিজায়ার ভিন্টেজ ইফেক্ট, এই যে ভিন্টেজ ইফেক্ট, এটাও কিন্তু ওই ইফেক্টই, ওন আউট ইফেক্ট, ফেডেড ইফেক্ট, ইউজড লুক, ভিন্টেজ ইফেক্ট, বিভিন্ন জায়গায় কালার উঠে আসা ভিন্টেজ ইফেক্ট, এই জিনিসগুলো আমরা পিউমিক স্টোনের মাধ্যমে ইজিলি করতে পারতেছি এবং ওয়াশিং গার্মেন্টসটাকে মোর সফট এবং মোর আমরা এটাতে ইফেক্ট দেওয়ার জন্য আমরা পিউমিক স্টোন ইউজ করতে পারতেছি। আর পিউমিক স্টোনের ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যেহেতু এটা একটা স্টোন মেশিনের সাথে ঘুরে, সো এটা মেশিনটাকে খারাপ করে দিতে পারে। রোলারে যদি ছিটকে দুই একটা চলে যায় খারাপ করে দিতে পারে এবং গার্মেন্টসও ড্যামেজ করে দিতে পারে অধিক পরিমাণে বেশি কনসেন্ট্রেশন ইউজ করা হয়। তো ডিফারেন্স টাইপস অফ ওয়াশিং ফোল্ড আছে এখানে, তার মধ্যে কালার শেড ভেরিয়েশন আছে, অর্থাৎ আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা আপনি পাইলেন। সো এটা একটা কালার শেড ভেরিয়েশন না, কালার শেড ভেরিয়েশন। ক্রিজ মার্ক, অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনার ক্রিজ জোরে যে মার্কটা থেকে গেছে, এটা একটা ফোল্ড হতে পারে, মানে ওয়াশিং করার পরে এই ফোল্ডগুলো থাকতে পারে আপনি যদি ঠিকমতো প্রসেসগুলো না করেন। আফটার ওয়াশ হোল, আপনি ইন্টেন্সিটি অনেক বেশি দিবেন, এনজাইম এত বেশি দিবেন খাই ফেলাইছে আপনার কাপড়, হোল করে দিবেন। এটা একটা হতে পারে ভেরি ডার্ক এন্ড ভেরি লাইট শেড, অর্থাৎ খুব লাইট শেড করে ফেলছেন, লাইট শেড যতটুকু করার দরকার ছিল তার থেকে বেশি করে ফেলছেন। এটা একটা কোড। ব্লিচ স্পট, বিভিন্ন জায়গায় ব্লিচ স্পট পড়া যেটা আনএক্সপেক্টেড। আবার এটা ব্লিচ স্পটটা যদি বায়ার চায় যে আমার ব্লিচ স্পট লাগবে, এরকম একটা ইফেক্ট লাগবে, সেক্ষেত্রে আবার এটা ফোল্ড হবে। ঠিক আছে? বটম হ্যাম এন্ড কোর্স এস ডেস্ট্রয়, অর্থাৎ বটম হ্যাম কোনটা, এই যেটা, এগুলো একদম এস গুলো ডেস্ট্রয় হয়ে যাওয়া, বেশি পরিমাণে ইফেক্ট পড়ার পরে, বেশি পরিমাণে ঘর্ষণ পড়ার পরে। রানিং শেড, এটাও এক প্রকারের হচ্ছে একটা ফোল্ড যেটা শেডের ভেরিয়েশন হয়। ওভার ব্লাস্টিং অথবা লো ব্লাস্টিং, ওভার গ্রাইন্ডিং, লো গ্রাইন্ডিং, এগুলো কিন্তু হচ্ছে এগুলো বুঝতেছেন না কেন বলে দেখি, কারণ এগুলো হচ্ছে ড্রাই প্রসেস। ঠিক আছে? ড্রাই প্রসেস যখন পড়াবো, উইস্কার, গ্রাইন্ডিং, পিপি স্প্রে, হ্যান্ড স্যান্ড, পেস্ট রেপিয়ার, এই জিনিসগুলো যখন পড়াবো সেম ব্লাস্টিং, তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন। তারপর পুওর হার্ড ফিল, অর্থাৎ কাপড়ের ফিলিংসটা খারাপ হয়ে যাওয়া, স্মুথ থেকে অনেক রাফ হয়ে যাওয়া,
টু হাই হেয়ারনেস, যেহেতু কাপড়টাকে মেকানিক্যাল অ্যাকশনের মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি, কাপড় না সরি গার্মেন্ট, সো এটা থেকে হেয়ারনেস বেশি হয়ে যাওয়ার প্রবণতা থাকে। পুয়ার ব্রাইটনেস হতে পারে, স্পট হতে পারে, পিএইচ ভ্যালুটা মানে খারাপ হয়ে যেতে পারে। বুঝা যাচ্ছে? ফোল্ডগুলো তো লেখা যাবে তাই না? আচ্ছা ঠিক আছে, আমাদের লেকচার এই পর্যন্তই, এখানে আপাতত এই পর্যন্ত শেষ। আমরা নেক্সট লেকচারে হচ্ছে দেখব, মানে ডিরেক্ট আমরা রেসিপি সহ আমরা ওয়েব প্রসেসিং শুরু করব। ঠিক আছে?